সদস্য জনাব শামীম ওসমান। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি এবং আপনি নিজেও আমার মতো ভারাক্রান্ত, কারণ আমি দেখেছি সেদিন আপনার বক্তব্যে লিটন সম্বন্ধে বলতে যে আপনার চোখ দিয়ে যেভাবে পানি পড়েছে, ঠিক একইভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি সেই বিষয়ে আজকে কথাগুলি বলতে চাই, কারণ সেদিন সুযোগ পাইনি। তার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ব্যক্তির জন্ম না হলে এদেশের স্বাধীনতা আসতো না। ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারবর্গ, 30 লক্ষ শহীদ এবং যারা বিভিন্ন সময় গণতন্ত্রের আন্দোলনে এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সারা পৃথিবীর শান্তির পক্ষে যারা জীবন দিয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমার আজকে প্রশ্ন জাগে যে এই সংসদে আজকে ধন্যবাদ দেওয়ার কথা, আমি কি আসলে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা? আমি কি এই সংসদের চেয়ারে বসার যোগ্য কিনা? আজকে আমার কাছে একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে হয় আপনি আমার স্পিকার, আপনাকে আজকে ডিসাইড করতে হবে। আমি আশা করি আমার বক্তব্যের পরে একজন প্রবীণ সংসদ সদস্য হিসাবে আপনি 2-1টি কথা বলবেন। আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আমার কথা না, লিটনের কথা, এবং আগামীতে আমরা যারা লিটন হব, লিটনের মতো আমাদের যাদের মরতে হবে, মরাকে আমরা ভয় পাই না মাননীয় স্পিকার। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু অপমৃত্যু এবং অপপ্রচার নিয়ে মৃত্যু, সেই বিষয়টাই আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, লিটনের ঘটনা আপনি সব জানেন, আমার চেয়ে অনেক বেশি চিনেন তাকে। সেই লিটন যখন ঘটনা ঘটেছিল, আমি সেদিন আমার বক্তব্যে বলেছি, ঘটনার পরে গ্রেফতার হয়ে এই সংসদে যখন ওই পিছনের সিটটায় ছেলেটা বসতো এসে, আমার ছোট ভাই, আমি তাকে স্মরণ করি। যতই আপনি এখানে তার প্রতি শোক জানাই, সে কিন্তু আর ফিরে আসবে না। আমি প্রশ্ন রাখতে চাই আপনার বিবেকের কাছে, এই জাতির বিবেকের কাছে, আমার কাছে, সকল সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন আজকে, লিটন কি তার মৃত্যুতে বেশি কষ্ট পেয়েছিল, না লিটনের বিরুদ্ধে যেইভাবে কিছু পত্রিকা, কিছু ইয়েলো জার্নালিস্ট যেইভাবে অপপ্রচার চালিয়েছিল, যে মদ্যপ অবস্থায় একজন শিশুকে একজন সংসদ সদস্য গুলি করেছিলেন, এমনকি শোক প্রস্তাব গ্রহণ করার পরেও মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই কথা বলার পরেও যে ওত পেশে বসে থাকা হয়েছিল, সেইটাই তদন্তে পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সংসদে বলার পরেও মাননীয় স্পিকার, তারপর দিন 2-1টি মিডিয়ায় দেখলাম লিটনকে অন্যভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। কেন? আজকে আমার প্রশ্ন, আপনি যদি জিজ্ঞেস করেন আমার কাছে যে শামীম তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি কষ্ট, আমি নিজে মৃত্যু দেখে এসেছি মাননীয় স্পিকার। আজকে এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার এক্সটেনশন লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই লাইফটা এক্সটেনশন দিয়েছেন, ঠিক যেইভাবে আমার নেত্রীকে এই পর্যন্ত 20 বার দিয়েছেন। 16ই জুন বোমা হামলা হয়েছিল মাননীয় স্পিকার, আপনি জানেন। আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, আমি রক্তের উপরে শুয়েছিলাম, আমার বন্ধুদের রক্তের উপরে, আমার সহযোদ্ধাদের রক্তের উপরে। রক্ত কত গরম, রক্ত কত আগুনের মতো গরম মাননীয় স্পিকার, আমি অনুভব করেছিলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল আমার তা মনে নাই, কিন্তু প্রথমে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম পুরো ছাদটা আমার বুকের উপরে, আমি ভেবেছিলাম এটাই বোধহয় কবর। ওই গরমটাকে আমি অনুভব করেছিলাম, ভেবেছিলাম একজন মুসলমান হিসাবে কবরের আযাব শুরু হয়েছে। কারণ ছাদের মধ্যে বাঁশ ছিল, চাটাই ছিল, ওই চাটাইগুলি আমার গায়ে লাগছিল মানুষ। অনেকক্ষণ পরে যখন আমার এই সেন্স আসলো যে আমি মরে গেছি, আমি কিন্তু আমার জন্য কষ্ট পাই নাই মানুষ। বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম আমার ছোট্ট মেয়েটা, আমার ছেলেটা, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার তাদের জন্য চিন্তা হয়েছিল। আমি তখন বুঝেছিলাম একজন পিতা কত মহৎ হয়। আমি কিন্তু তখন
নিজের জন্য চিন্তা করি নাই। তাই আমি মনে করি আমার বন্ধু লিটন যখন গুলিতে ওইখানে নিহত হয়েছে, সে হয়তো নিজের জন্য চিন্তা করে নাই এবং কষ্টও পায় নাই। কষ্ট পেয়েছিল তার বিরুদ্ধে যেই মিথ্যা অপপ্রচার হয়েছিল। কিন্তু কেন মাননীয় স্পিকার? আমি তো এর ভিতরে ষড়যন্ত্র দেখি। এরা কারা? এই পত্রিকাগুলি কারা? আমি নাম ধরেই বলতে চাই, কারণ আমি কাউকে ভয় করি না, এমন কোনো কাজ করি না যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পাবে। এই ডেইলি স্টার, এই প্রথম আলো, কারা এরা? কি চরিত্র হননে নেমেছে তারা? আজকে আমি সেই কথাই বলতে চাই। শুধু লিটন নয় তো মাননীয় স্পিকার, এই সংসদের অধিকাংশ সদস্য যারা শেখ হাসিনার বাইরে রাজনীতি করতে চান না, যারা আপোষ করবেন না, যারা নতুন রাইজিং লিডার, প্রত্যেকটা এলাকায় যারা তরুণ থেকে উঠে এসছেন, আমি দেখছি প্রতিনিয়ত কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। সূত্র বলে, কি বলে? সূত্র বলে, অমুকে বলেন, এমন করে বলা হচ্ছে মাননীয় স্পিকার। আমি এই জন্য এই কথাটি বলছি, আমি নিজে বোধহয় হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম। আমার বিরুদ্ধে 2000 আগে কোনো পত্রিকায় লেখা হয় না মাননীয় স্পিকার, কেউ লেখে না। এটা সত্য যে লং মার্চ, গোলাম আজম এবং নিষিদ্ধ পল্লী, এই তিনটি কাজ করার পরে আমাকে গডফাদার বানানোর চেষ্টা করা হবে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। যখন পারে নাই তখন বোমা মেরে মারার চেষ্টা করা হবে। যখন বোমা মেরেও পারলো না, যখন আমরা জ্ঞান ফিরল, আমি তখন বলেছিলাম ক্ষত বিক্ষত শরীর নিয়ে সবাই বলে বাগো বাঁচান, আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। এই কথা বলার কারণে তারপর দিন খালেদা জিয়া সহ আরো দু একটি পত্রিকা নিউজ করল যে শেখ হাসিনার নিরাপত্তা আইন পাশ করার জন্য এইটা একটি সাজানো নাটক করেছি মাননীয় স্পিকার। নিজের গায়ে বোম মেরেছি, নিজের 20 জন ভাইকে আমরা মেরে ফেলেছি। ঠিক একইভাবে 21শে আগস্টে আমার কথা সত্য প্রমাণিত হয়েছিল যে আমার নেত্রীকে ওরা মারতে চায়। এটা প্রথম না, এটা হচ্ছে, এখনো চলমান মাননীয় স্পিকার। তাই আজকে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। আমি জানি না এটা আমার শেষ বক্তব্য কিনা, আমি তাও জানি না। আমি এটাও জানি না যে আজকে আপনাকে আমি শেষ দেখছি কিনা, কারণ শকুনিরা চারিদিকে গরম নিঃশ্বাস দিচ্ছে শেখ হাসিনার অগ্রগতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমার বাবার মতো এবং মার মতো একজন পবিত্র মানুষের জন্মে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি মাননীয় স্পিকার, যে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকে জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে শিখিয়েছেন, যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসা যায়, যিনি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, যিনি বলেছেন হতাশ হবা না জীবনে, যখনই হতাশা আসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে, যিনি বলেছেন যেই কয়দিন বেঁচে থাকো সেই কয়দিন গরিব মানুষের জন্য কাজ করো, যেই দিন মরবা সেদিন তো মরেই যাবা। তাই আমি তাকে ভালোবাসি মাননীয় স্পিকার, আমার মতো সবাই তাকে ভালোবাসে। যারা খুব বেশি ভালোবাসে তাদের উপরেই আঘাতটা বেশি হচ্ছে মাননীয় স্পিকার, ক্ষতবিক্ষত করার জন্য। আমি তার প্রমাণ সহই আজকে আপনার কাছে কিছু তথ্য উঠায় ধরতে চাই। মাননীয় স্পিকার, লং মার্চ ঠেকানো হয়েছে, অবশ্যই এটা গণতান্ত্রিক অধিকার, আমি স্বীকার করছি আমি ঠেকিয়েছি, কিন্তু লং মার্চ কিন্তু আটকে দেওয়া হয়নি। লং মার্চটার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল, কারণ প্ল্যান ছিল ফেনীর কোনো এক জায়গায় খালেদা জিয়ার গাড়ির পিছনে 2টি বাস ছিল, ওই বাসে মাটি কাটার লেবার নেওয়া হয়েছিল, ওই বাস বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা হবে। এই নিউজ তৎকালীন গোয়েন্দা সংস্থার যে ফাইল, সেই ফাইল দেখে প্রমাণ হবে। আমি নিজে 65 জন মানুষকে বাঁচানোর জন্য নিজের উপরে দায়িত্ব নিয়েছি, আমি তাতে অনুতপ্ত না। আমরা কিন্তু খালেদা জিয়াকে আটকে দেই নাই, বরঞ্চ বিরোধী দলের নেত্রী যাতায়াত যাতে সঠিকভাবে যেতে পারেন চিটাগাংয়ে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। মাননীয় স্পিকার, গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম না, আমি মুক্তিযুদ্ধের সন্তান। আমি যখন অবঞ্চিত ঘোষণা করেছি তখন যদি সারা বাংলাদেশে সবাই করত, আজকে বাংলাদেশের এই জঙ্গিবাদের চিত্র দেখতে হয় না। তাই তারা আমাকে আঘাত করেছিল, আজকে আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার,
আমার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার কাছে জোরহাত করে যাব, আপনার নিজ ক্ষমতায় আপনি আমাকে কটা সময় দিন। আজকে আমি আমার কথা বলতে চাই না, আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই। মানুষ স্পিকার, এই সংসদে আমরা অনেক আছি, আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ করে সবাই আছে। যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। আমি কোথায় বলবো? আমি কোথায় বলবো? মাননীয় স্পিকার, আমি আপনাকে কাগজ দেখাই, এই কাগজটি আমি আপনাকে পাঠাবো। প্রথম আলো 7 মার্ডার হলো নারায়ণগঞ্জে, 7 খুন। এই 7 খুনের ভিতরে আমি প্রথম বক্তব্য দিয়েছি 1 ঘন্টার মাথায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এমনকি যেখানে যেখানে জানানো দরকার সরকারের, সব জায়গায় আমি অরিজিনাল তথ্য দিয়ে দিয়েছিলাম ঘটনাটা এইভাবে সংঘটিত হয়েছে। এবং সেইটা বলার পরে আজকে যখন 38 মাস পরে বিচার হলো, দেখা গেল আমার কথা সত্য। কিন্তু প্রথমে প্রথম আলো পত্রিকায় উঠল 1/6/2014 শামীম ওসমান এই খুনের সাথে জড়িত। 38 মাস ধরে বসে আছে। নোটিশ পাঠালাম যে সূত্রের নাম বলেন, ওনারা পত্রিকায় বললেন সূত্রের নাম বলতে পারি না, আমাদের বলার নিয়ম। আমি ওয়েল, বলেন না। তাহলে আমি যদি একজন ক্রিমিনাল হয়ে থাকি, খুনি হয়ে থাকি, ইট ইজ ইউর ডিউটি টু ইনফর্ম দ্যাট টু হুম, যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে। আবার নোটিশ পাঠালাম, ওনারা উত্তর দিলেন। আমি বললাম ওকে ফাইন, তুমি যদি স্বচ্ছন্দ বোধ না করো, আপনি স্পিকার, আপনি আমার অভিভাবক, আমি যদি অপরাধী হই, আমি তার কাছে লিখিত নোটিশ পাঠালাম, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে, যে আপনি দয়া করে মাননীয় স্পিকারকে অবহিত করেন যে আমি কিভাবে জড়িত। উনি জানালেন না। আমি আবার নোটিশ করলাম, স্পিকারের প্রতি সন্তুষ্ট না থাকলে মহামান্য রাষ্ট্রপতিকে জানান। উনি জানালেন না। আমি তথ্য মন্ত্রণালয়ে চিঠি লিখলাম তথ্য সচিবের কাছে, আমার সরকারের তথ্য সচিবের কাছে। 7/8/2014, 3 মাস পরে চিঠি পাঠালাম যে আপনাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলা হয়েছে, আমি এই নোটিশ পাঠিয়েছি, আমি তার প্রতিকার চাই। ওইখান থেকেও পেলাম না। মাননীয় স্পিকার, আজকে তো রায় বেরিয়েছে, আজকে ওনারা কি বলবেন আমি জিজ্ঞাসা করতে চাই। আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। এর জন্য দায়ী আপনি স্পিকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, কেন দায়ী? যদি লিটনকে সেই দিন 160 পরে কথা বলতে দিতেন, লিটন তার আত্মার তৃপ্তি দিয়ে বলতো, যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই, আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারত। আমি বাংলাদেশের 90% সাংবাদিক ভালো মাননীয় স্পিকার, যারা ওয়াল ইভেন্ট ঘটাতে চায়, আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটা কি? শেখ হাসিনার পোস্টে যারা বিন্দু পরিমাণ আপোষ করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে, কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার এগুলি করার জন্য, হইতেই পারে মাননীয় স্পিকার, কারণ এই দলে মোস্তাক তো এই দলেরই লোক ছিল মাননীয় স্পিকার। তাই আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি, বাদ দেন মাননীয় স্পিকার আমার বিরুদ্ধে কি লিখেছে, আমাদের এই সকল সংসদ সদস্যের বিরুদ্ধে কে লিখেছে, বাদ দেন। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সমাজ নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা মরলে কেউ কাঁদে না, আমাদের রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি, আমাদের রক্ত নর্দমার পানি। কিন্তু শেখ হাসিনা, উনি কে? শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা, জাতির জনকের কন্যা, আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী। আমরা যারা 75-এর পরে এসছি, শেখ হাসিনা আমাদের মা হয়, মা, আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা। 2001-11-এর সময় তার বিরুদ্ধে, যিনি সততার মূর্তমান প্রতীক, আমি যাকে দেখেছি, যাকে চিনেছি, আওয়ামী লীগ করি বলবো না, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তো এরকম আল্লাহওয়ালা মানুষ দেখি নাই মাননীয় স্পিকার। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এরকম দেশপ্রেমিক আমি দেখি নাই মাননীয় স্পিকার। তিনি তার বাবার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন, উনি নীলকণ্ঠী।
সেই ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম টেলিভিশনে তো স্বীকারোক্তি দিলেন মানুষ যে হ্যাঁ, এই ঘটনাগুলি আমি তখন তৎকালীন ডিজিএফআই এর কারণে এই কারণে আমরা এগুলি লিখেছি। ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে 11 মাস জেল খাটতে হয়েছে, দুর্নীতিবাজ বানানো হয়েছে। কিসের আলামত মানুষ? এগুলি কিসের আলামত? কেন তারা কি সকল বিচারের ঊর্ধ্বে? তাদের মতো কিছু সাংবাদিকদের জন্য আজকে যারা সত্যিকারের ভালো সাংবাদিক, যাদের সংখ্যা 90%-এর বেশি, তারা আজকে বিতর্কিত হচ্ছেন। মানুষ স্পিকার, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, বাদ দেন আমার নেত্রী নীলকণ্ঠী, উনি বিষ হজম করেন। কেন? আমার নেত্রী তার বাবার স্বপ্ন পূরণ করতে চান, এটাই তার একমাত্র মত। কি স্বপ্নটা? কি স্বপ্নটা? হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। মাননীয় স্পিকার, উনি নীলকণ্ঠ, আমি তো নীলকণ্ঠ না। আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার বাবা একেএম শামসুজ্জোহা মৃত্যুর আধা ঘন্টা আগে বলে গেছেন, আমার 3টা ছেলে যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিশোধ দিতে যে মরেও যায়, আমার কোনো আপত্তি থাকবে না। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমার তো আর বেশি স্বপ্ন নাই। আমি তো ওনার মতো ধৈর্যশীল আর নীলকণ্ঠ হতে পারছি না। মাননীয় স্পিকার, আমি তাই আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তাই বলতে পারি, নেত্রী যারা দেশের বিরুদ্ধে খেলা খেলে, যারা মানুষের বিরুদ্ধে খেলা খেলে, তাদের প্রশ্ন আপোষ করেন না। কিন্তু যারা ওনার বিরুদ্ধে খেলে, তাদের সাথে কিন্তু উনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেন। কারণ উনি ক্ষমাশীল, উনি ধৈর্যশীল। আর বিশ্বাস করি ধৈর্যের জন্য উনি ইহকালে এবং পরকালে সর্বোচ্চ পুরস্কার পাবেন। মানুষ স্পিকার, নেতৃত্বও বাদ দেন। নেতৃত্ব মানুষ, আল্লাহর রসুল। আমি তো একজন মুমিন মুসলমান। আল্লাহর রসুলেরটা কি করবে? এই প্রথম আলো পত্রিকা, মাননীয় স্পিকার, এই প্রথম আলো পত্রিকা তার আলপিনে আমার নবী রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিড়ালের সাথে তুলনা করেছিল এবং লিখেছিল মোহাম্মদ বিড়াল। বাইতুল মুকাররমে মসজিদের খতিবের কাছে গেলেন, যে কি করলেন? ক্ষমা চেলেন, ক্ষমা হয়ে গেল। বাহ, আমি মুসলমান, আপনি মুসলমান, জবাব দিতে হবে না? ওরা নেত্রীর বিরুদ্ধে বলবে, ওরা আমাদের এমপিদের চরিত্র হনন করবে, ওরা সচিব কথা না দিলে সচিবের চরিত্র হনন করবে, পুলিশ কথা না শুনলে পুলিশের চরিত্র হনন করবে, সেনাবাহিনী না কথা হলে সেনাবাহিনীর চরিত্র হনন করবে। ওরা কারা? উলফার টাকায় প্রতিষ্ঠিত এই পত্রিকা। মাননীয় স্পিকার, আমরা জানি না ওরা কারা। আমার নেত্রী আজকে নাম বলেন নাই। পদ্মা সেতু আটকাতে যে কোন পত্রিকার সম্পাদক ছিল মাননীয় স্পিকার? প্রশ্ন করতে চাই। ওরা নতুন করে ষড়যন্ত্র করছে, বিদেশের মাটিতে মিটিং হয়েছে। দুঃখ ওরা কি করেছে সেটা না, আমাদের দলের লেবাস পরে আছেন, আমাদের দলের লেবাস পরে আছেন, ভালো কথা। সরকারের সুযোগ সুবিধাও নেন, উপদেষ্টাও হন। ওনার পত্রিকায় গত 3 দিন আগে লেখা হলো বিভিন্ন সংসদ সদস্যের নামে, আমার নামে শুদ্ধ। মাননীয় স্পিকার, উই আর ড্রাগ ডিলার। আমি অবাক হলাম, কষ্ট পেলাম। বলে কি এই লোকটা? কে এই লোকটা? ওনার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড দেখলাম, এই ভদ্রলোক 1970 সনে সলিমুল্লাহ সাহেব ছিলেন স্পোর্টস রিপোর্টার অবজারভারে। উনি মুক্তিযুদ্ধে চলে যান, আর এই ভদ্রলোক তখন এসে তার স্থলাভিষিক্ত হন পুরো 71 সনে, পুরো 71 সনের 5ই মে উনি জয়েন করেন। যখন সবাই যুদ্ধ করে, তখন উনি সেই যখন 1978 সনে নেত্রী ফিরেন নাই, আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি। মাননীয় স্পিকার, ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জে। ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে, একটুখানিও ব্যথা পাই নাই, বরঞ্চ মজা পেয়েছিলাম। কে বেশি মার খেয়েছি? শাহজিৎ সহ, আলিম সহ 19 জন মন্ত্রীকে নারায়ণগঞ্জে ঢুকতে দেয় নাই। মাননীয় স্পিকার, মামলা খেয়েছি কিন্তু ভয় পাই নাই। কষ্ট লাগে আমরা যখন এই কাজটি করছি। এই ভদ্রলোক যিনি আমাদের কৃপায় টিকে আছেন, মুস্তাককে নিয়ে বড় চিন্তা হয়, মানুষ ভয় লাগে, মনে হয় কোথায় জানি কি একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ এই ভদ্রলোক সেই দিন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যারা যারা সই করেছিল,
তার মধ্যে উনি অন্যতম। গোলাম আজমের মাননীয় 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 সদস্য, প্লিজ প্লিজ সাইলেন্ট প্লিজ। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শুনে আমিও অভিভূত, কিন্তু আমার কাছে সময়ের কনস্ট্রেন্টনেস অবশ্যই আছে, এটা আপনি জানেন। টাইমটা লিমিট করে দেন, মাননীয় চিফ হুইপ। তারপরও সিরিয়াল ভঙ্গ করে আমি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি এই কথাগুলো শোনার জন্য। আপনি আর 5 মিনিট বলুন। মাননীয় স্পিকার, মানুষ ভাইয়া আমার 10টা মিনিট দেন। জি থ্যাংক ইউ মাননীয় স্পিকার। 5 মিনিট বলেন। জি মাননীয় Let me ধন্যবাদ see. মাননীয় স্পিকার। আজকে এই ভদ্রলোক 78 সালে সই দিলেন। বইটার নাম কি? জামাত ইসলামের থেকে প্রকাশিত বই গোলাম আজমের সংগ্রামী জীবন। গোলাম আজমের সংগ্রামী জীবন। ওই বইতে লেখা আছে যে উনি গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য সিগনেচার করেছিলেন। সিগনেচারের কপিও আছে সংগ্রাম পত্রিকায়। কে লোকটা? কে? উনি তো আমাদের মধ্যেই ঘোরাফেরা করেন, প্রগতিশীল সাজেন, আর এই সংসদের সংসদ সদস্যদেরকে মাদকের সম্রাট বানানোর চেষ্টা করছেন। ওনার নাম ইকবাল সোবহান চৌধুরী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি আপনাকে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা। আই হ্যাভ, আজকে এখানে আমাদের কারো রাইট নাই, নোবডি, কেউ রাইট নাই মাননীয় স্পিকার, যে আমরা আমার পবিত্র নেত্রীর গায়ে 1 ফোঁটা ময়লা কলিমা লেপন করতে পারি। আমরা পারি না। যদি আমাদের মধ্যে কেউ কোনো একজন প্রকৃত অপরাধী হয়, আমার মনে হয় আমাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, আমাদের স্যাক করা উচিত, সংসদ থেকে বের করে দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আজকে আপনার কাছে আমি অ্যাপিল করি। বহু লেখা হয়েছে, 55 বয়স হয়ে গেছে মাননীয় স্পিকার, কয়দিন বাঁচবো জানি না, তবে এদের কাছে মাথা নত করার লোক আমি না। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি মাননীয় স্পিকার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালে কোরআন পড়ি, রাত্রে কোরআন পড়ি, তাহাজ্জুদ 17 বছর ধরে পড়ি, আল্লাহর রহমতে ছাড়ি নাই। আল্লাহ শুধু এইটাই নয়, ড্রাগ ডিলার খুলিত বহু দূরে কথা মাননীয় স্পিকার, ইসলাম ধর্মে যা কিছু নিষেধ আছে তার একটাও যদি আমি সম্পৃক্ত থাকি, মাননীয় স্পিকার আপনাকে কথা দিচ্ছি, এই সংসদে দাঁড়িয়ে কানে ধরে গলায় জুতোর মালা দিয়ে বেরিয়ে যাবো মাননীয় স্পিকার। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে? কিচ্ছু হবে না মাননীয় স্পিকার। ওদের সাহস বেড়ে গেছে, কারণ ওরা শেখ হাসিনাকে নিয়ে বলে কিচ্ছু হয় না, ওরা আল্লাহর রসুলকে নিয়ে বলে কিচ্ছু হয় না, ওরা আমার মন্ত্রীকে নিয়ে বলে কিছু হয় না, ওরা আমাদের দলীয় সংসদ সদস্যকে নিয়ে বলে কিছু হয় না। কেন? ওদের দেখা দেখি সেই দিন ভালো সম্পাদকও তো আছে মাননীয় স্পিকার, অনেক ভালো সম্পাদক আছে। একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করলাম যে আপনারাও কি ওদের মতো ফলো করছেন? আমাকে যে উত্তর দিয়েছে, আমার কাছে কোনো জবাব ছিল না। বলছে আপনার লজ্জা লাগে না? আমি কেন? ওই কথা বলেন, বন্ধু বান্ধব মানুষ। বললো আপনার নেত্রী শেখ হাসিনা সাহসী মহিলা, সৎ সাহসী, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, জননেত্রী শেখ হাসিনা। উনি বলেছেন সংসদে দাঁড়িয়ে, আমি ডেইলি স্টার প্রথম আলো পড়ি না। আপনার নেতারা কিভাবে যে ডেইলি স্টারের জন্মদিনে কেক কাটে, সেই প্রশ্নের উত্তর আগে দেন। কিভাবে কাটে? আপনার কোন নেতা প্রথম আলো পাঠক ফোরামের নেতা হয় কিভাবে? আজকে চিন্তার বিষয় মাননীয় স্পিকার। শুনেছি কোনো এক জায়গায় বসে ষড়যন্ত্র হয়েছে, 100 জন এমপির নাম ঠিক করা হয়েছে, সেই এমপিদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হবে, এমন সিচুয়েশন সৃষ্টি করা হবে যারা ভবিষ্যতে তাদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে। মাননীয় স্পিকার, 164 ধারায় আপনি তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি বলি না সমালোচনার দরকার নেই, অবশ্যই ভুল করে সমালোচনা করবেন। প্লেটো একটা বই লিখেছিল, বিশিষ্ট দার্শনিক প্লেটো, দি প্রফেট অ্যাকিউজড। আল্লাহর রসুলকেই তো ছাড়া হয় নাই, কোন রসুলকে ছাড়া নাই, আর আমরা তো সবচেয়ে পাপী বান্দা। লেখেন, কিন্তু আমাকেও বলার সুযোগ দেন। আমি তো 96-তে পার্লামেন্টে ছিলাম মাননীয় স্পিকার। প্রথমেই কিন্তু অধিকার ক্ষুণ্ণ হলে, আমি আপনার এবং চিফ হুইপ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অধিকার ক্ষুণ্ণ হলে তাদেরকে আগে সে অধিকার ক্ষুণ্ণে 164-এ আমি যখন প্রস্তাব দিব, ওইটা সমাপ্তি করে আপনার রুলিং দেওয়া দরকার। আপনি যদি রুলিং দেন, তাদেরকে যদি তলব করেন,
তলব করে জিজ্ঞেস করেন যে আমার সংসদ সদস্যের বিরুদ্ধে তুমি যে লিখেছ তোমার প্রমাণ কি? প্রমাণ পেলে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণ না পান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আইন করার সময় এসছে মাননীয় স্পিকার, আইন করেন। ওরা কিন্তু খেলায় নেমে গেছে, ওরা খেলায় নেমে গেছে। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে একটা পত্রিকা, আমাকে একটু সময় দিন, আজকে আপনার কাছে জোরহাত করে চাচ্ছি, আমি জোরহাত করে চাচ্ছি আপনার কাছে। আমি কয়েকদিন আগে একটা পত্রিকা, আপনি আমার বাবাকে চিনতেন মাননীয় স্পিকার, আমার বাবা, আমার বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আমার দাদা আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একটা পরিবারের ছেলে আমরা। আমার দাদা নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে এই ঢাকা বিভাগের মাননীয় সদস্য, আপনি কতক্ষণ বললে শেষ করতে পারবেন? 5 মিনিট। আমি আর 5 মিনিটের বেশি দিতে পারবো না, আমি দুঃখিত। আপনি 5 মিনিট বলুন। জি জি আচ্ছা মাননীয় স্পিকার, সে আমার পিতা, আমি তাকে সম্মান করি। সম্মান করে এই কারণে, উনি আমাদের জন্য কিছু রেখে যান নাই। 75 সনের 17 আগস্ট খন্দকার মোস্তাকের ফোন আসলো আমার বাড়িতে। আমার বাবা 4টা-5টা অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। বড় ভাই নাসিম ওসমান চলে গেছেন বইয়ের সমস্ত স্বর্ণ নিয়ে। সেই রাতে তার বিয়ে হয়েছিল, শেখ কামাল ভাই ছিলেন। সেইখান থেকে উঠে উনি যখন দেখেছেন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, উনি আমার মার সমস্ত গয়না, আমার ভাবির সমস্ত গয়না নিয়ে 50 জন ছেলে নিয়ে উনি বঙ্গবন্ধু হত্যা প্রতিশোধের জন্য বেরিয়ে চলে গেছে। আমার বাবা 4টা-5টা বন্দুক নিয়ে চেষ্টা করছিলেন কিছু একটা করা যায় কিনা। 17 তারিখে রাত্রে বাসায় ফিরলেন, ফেরার সাথে সাথে একটা ফোন আসলো, ল্যান্ড ফোনে। ফোন আমি ধরেছিলাম, আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম মনে ছিল। ফোন ধরে বললাম হ্যালো। বলা হলো থেকে খুনি খন্দকার মোস্তাক উনি কথা বলছেন। উনি আমার দাদার পয়সা লালিত পালিত হয়েছে, আমাদের গ্রামের পাশেই তার বাড়ি। আমার মা, বললাম আব্বা মোস্তাক, আমার বাপ তখন ঘরে ঢুকেছেন মাত্র। আমার মা ফোনটা কেড়ে নিলেন, নিয়ে খন্দকার মোস্তাককে বললেন বলেন। বললো তুই করে বলতেন, বলে বলছে যে আমার বাবার কথা বলছে, জোয়া সাহেবকে জোয়াকে বলো যেভাবে বলছেন ঠিক সেটাই বলছি, আমার এখানে শপথ নিতে, আমি ওকে মন্ত্রী বানাবো। আমার মা উত্তর দিয়েছিল যে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমার স্বামী যদি আপনার মন্ত্রী সভায় শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো। মাননীয় স্পিকার, আমি আমার মায়ের দিকে তাকিয়ে আমার বাবার সেই হাসি সেদিন দেখেছিলাম, এবং সাথে সাথে আধা ঘন্টার মধ্যে মোস্তাক বললো ওকে আর বাঁচাতে পারলাম না, বলছেন মেরে ফেলো। বাড়ি ঘেরাও দেওয়া হলো, আমার বাবাকে ধরে নিয়ে গেল। 75, 76, 77, 78, 79 একবেলা ভাত খেয়েছি, একবেলা ভাত খাই নাই মাননীয় স্পিকার। 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি নাই। বোনের বিয়ে দিয়েছি মসজিদের ভিতরে। মেজো ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েটের ছাত্র, এই লেফটেন্যান্ট কিসমত মেজর তালিমরা তাকে ধরে নিয়ে গেছিল। অকথ্য নির্যাতন করেছে রেডিও বাংলাদেশে। এই আপেল মাহমুদ এখন গান গেতো, আগে ও তখন বসা ছিল হাতে মদের গ্লাস নিয়ে। সেইখানে আমার ভাইটাকে প্রহার করা হয়েছিল। আমি ছোট ছিলাম, পোস্টার লাগাতে গেছিলাম, পিটিয়ে সাইকেল ভাঙা হয়েছিল পিঠের মধ্যে। মাননীয় স্পিকার, অভাবের সংসার ছিল, টাকার অভাব ছিল না, সমস্ত ফ্রিজ করে দেওয়া হয়েছিল। বাড়ি নিয়ে আমি উঠিয়ে দিল জিয়াউর রহমান, বাড়ি নিয়ে আমি উঠিয়ে দিল। আদমদি, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ শ্রমিকরা 1 টাকা করে চান্দা দিয়ে আমাদের বাড়ি ছুটিয়ে দিয়েছিল। শ্রমিকের বাড়িতে বড় হয়েছে, আমার বাবা কিচ্ছু রেখে যান নাই আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আমার সেই বাবাকে নিয়ে আওয়ামী লীগ অফিসে কয়েকদিন আগে মিটিং হয়েছে, নারায়ণগঞ্জের একটা নির্বাচন, সেইখানে কোনো সাংবাদিক ছিল না। আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করার জন্য, যাতে আমি ক্ষিপ্ত হই, আমার দলের প্রার্থীর বিপক্ষে যাই, সেইখানে লেখা হলো যে ওই প্রার্থী বলেছেন যে আমার বাবা নাকি টাকা কামিয়েছেন, দুর্নীতিবাজ। 30 বছর হবে আমার এই 20শে ফেব্রুয়ারিতে আমার বাবার। মাননীয় স্পিকার, এটা কোন রাজনীতি মাননীয় স্পিকার? আমার কাছে মনে হয় আমার বাবার কবরের সামনে গেলে যে আমি অযোগ্য সন্তান। সো আজকে আপনার কাছে আমার রিকোয়েস্ট, দেয়ার ইজ 2 চয়েস মাননীয় স্পিকার। আইদার আপনি আমাদেরকে প্রোটেকশন দেন, অর আইদার আপনি আমাকে ছেড়ে দেন, সাধারণ মানুষ বানিয়ে দেন, জাস্ট সাধারণ মানুষ বানিয়ে দেন মাননীয় স্পিকার। কারণ আমি যাতে কিছু করলে আমার দল এবং আমার নেত্রীর উপরে না পড়ে, তারপরে দেখাবো সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু মাননীয় স্পিকার।
লক্ষ লোক নিয়ে ওদের অফিসের সামনে আসতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা এই বাংলাদেশে বড় হয়েছি মানুষ, চাওয়া পাওয়ার আশায় বড় হই নাই, এমন কোনো অপরাধ করি নাই যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো। মানুষ স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ জানাই লিটনের জন্য একদিন আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়ে এই সংসদ সদস্য উচিত এইটুকু সম্মান দেওয়া উচিত, শোক প্রস্তাব আসা উচিত। মানুষ স্পিকার, আমি অনেক বক্তব্য অনেক কিছু ছিল আমার কাছে ডকুমেন্ট। মানুষ স্পিকার, আমি শুধু একটা কথা বলি, ষড়যন্ত্র শুরু হয়েছে, নেত্রীর প্লেনের ইঞ্জিন বিকল হয়, লিটন মারা যায়, সবার ভিতরে দেখায়। পরিস্থিতি কি এমন কেউ করতে চায় যে সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে প্রিয় দেশবাসী এইভাবে দেশ চলতে পারে না? কেউ বলতে চায় কি? যদি বলতে চায় তাহলে বলি আমরা অপপ্রচারে ভয় পাই না। তাই একটা কথা বলতে চাই মানুষ স্পিকার, লিটনের মাকে উদ্দেশ্য করে। আমি জানি না উনি আছেন কিনা, ওনার মা নাই, যেখানেই থাকে যদি উনি শুনেন সেটা বলতে চাই। লিটনের মৃত্যু লাশকে ধরে কবিতাটা ছোটবেলা অনেক পড়তাম। জননী মাগিছে ভিক্ষা, ঘরে ডেকে ডেকে ছেলের লাশ। মিনিট বলুন, 1 মিনিট। জননী মাগিছে ভিক্ষা, ঘরে ডেকে ছেলের লাশ। বন্ধু গোয়ার বলিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে। চারিদিকে আজ দেখিয়া শুনিয়া, তাই যাহা আসে কই মুখে। আজকে তাই যা আসে কই মুখে। আমার কথা বাদ দেন মানুষ স্পিকার, আমাদের তরুণ সংসদ সদস্য যারা আছেন তাদেরকে চরিত্র হনন করা হচ্ছে, এক এক সময় এক একজনকে ধরা হচ্ছে। মানুষ স্পিকার, মন্ত্রীদের ধরা হচ্ছে। আমার মনে হয় আপনি দয়া করে প্রবীণ সংসদ সদস্য হিসাবে, ডেপুটি স্পিকার হিসাবে, লিটনের গার্জেন হিসাবে, লিটনের অভিভাবক হিসাবে আপনি কিছু বলবেন আমার বক্তব্যের পরে। আমরা চাই এরপর থেকে যদি কোনো সংসদ সদস্যের ভিতরে লেখা হয় সে যাতে 164-এ প্রথমে এসে কথা বলতে পারে, এবং যদি দোষী হয় ব্যবস্থা নেন, আর যদি দোষী না হন যারা বলে তাদের ডেকে আনেন, জিজ্ঞাসাবাদ করেন। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে হায়াত দরাজ করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি আমাকে লক্ষ্য করে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। এই সংসদে স্পিকারের চেয়ারে বসে আমি আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি অক্ষম, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। তবে এইটুকু আপনাকে বলতে পারি, মরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের উপরে শোকসভায় পার্লামেন্টের পক্ষ থেকে গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংসদ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার উপরে বিশদ বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যে তিনি স্পষ্ট করেই বলেছেন যে আর যাতে কাউকে লিটন হতে না হয় তার ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই মেসেজের পর আমাদের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আপনি সাংবাদিকতা সম্পর্কে যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, এইটি আজকে রাষ্ট্রপতির ভাষণের উপরে যদি বক্তব্য না হয়ে